আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। সারা দেশে যেন শীত জেঁকে বসেছে এবং প্রত্যেক বছর শীতকালে এলে আমরা দর্শক যে বিষয়টি খেয়াল করি সেটি হলো আমাদের পুরো শরীরে বিভিন্ন ধরনের ব্যথাগুলো শুরু হতে থাকে। হাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা, এমনকি শরীরের ছোট ছোট জয়েন্টগুলোতে তীব্র আকারে ব্যথা। কিন্তু কি কারণে শীতকালে ব্যথার প্রকোপ কিংবা প্রকট আশঙ্কাজনক হারে বেড়ে যায়? কারাই বা আক্রান্তের ঝুঁকিতে? আজ আমরা কথা বলবো বাত ব্যথা নিয়ে। প্রিয় দর্শক, বাত ব্যথা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রিউমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শ যদি জানার থাকে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আপনি চাইলেই ফোন দিতে পারেন এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক চেষ্টা করবেন আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ স্যার, খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি, বাত ব্যথা। মানে এই শীতে বাত ব্যথার প্রবণতা এত বেশি বেড়ে যায় এবং প্রত্যেকে সাফার করছে। শুরুতে একটু জানবো স্যার, যে বাত ব্যথা বলতে আমরা কি বুঝি? অনেক ধন্যবাদ। বাত ব্যথা বলতে আমরা বুঝাই আমাদের জয়েন্ট মানে গিরা, তারপরে হাড় এবং মানে কোমল তন্তু যেমন মাংস, রগ, এগুলিতে যদি কেউ কোনো কারণে ব্যথা অনুভব করেন অথবা আড়ষ্টতা অনুভব করেন এবং সেগুলি যদি ফুলেও যায় তাহলে আমরা সেটাকে বাত বলে আখ্যায়িত করি, যদি সেটা মানে ক্যান্সারের কারণে যদি না হয় এবং হঠাৎ একটা প্রচণ্ড আঘাতের কারণে না হয়। প্রচণ্ড আঘাত এবং ক্যান্সারজনিতগুলো মানে একই উপলক্ষে, একই উপসর্গে, সেগুলো একটা ভিন্ন ক্যাটাগরিতে পড়ে যায়। কিন্তু গিরা, কোমলতন্তু এবং হাড়, এগুলোর ব্যথা, আড়ষ্টতা এবং ফুলে যাওয়া, এগুলিকে আমরা সামগ্রিকভাবে বাত বলে থাকি। স্যার, এই যে আমরা বাত ব্যথা বলছি, বাত ব্যথার কি নির্দিষ্ট কোনো ধরন রয়েছে? ধরনগুলো সম্পর্কে একটু জানবো, নাকি সবাই একই ধরনের ব্যথায় আক্রান্ত? না, এটা অজস্র ধরন। আসলে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ক্লাসিফিকেশন আছে সেইটা অনুসারে বাত ব্যাধির সংখ্যা হচ্ছে 692। তা এখন 692তে ইন্ডিভিজুয়াল আমাদের সবসময় চিন্তা করার দরকার হয় না, আমরা কতগুলি কতগুলো ভাগে ভাগ করি। যেমন আমরা বলি একটা হচ্ছে ক্ষয়জনিত বাত, যেটা বয়স বাড়ার সাথে সাথে মানুষের হয়ে থাকে। কমনলি হাঁটুতে ব্যথা, বা যারা উপরে বসবাস করেন, সিঁড়ি বেয়ে ডেইলি 5-6 তারা উপরে উঠতে হয়, নামতে হয়, তাদেরও হাঁটুর উপর চাপটা পড়ে, হাঁটুর ক্ষয় হয়। এই ধরনের ক্ষয়জনিত, যার প্রধান উদাহরণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আবার আমরা দ্বিতীয় আরেকটা ক্যাটাগরি আছে যেটাকে আমরা বলি পুনঃপৌনিক ক্ষয়জনিত, পুনঃপৌনিক আঘাতজনিত রোগ। যেমন যারা টেনিস খেলেন তাদের এখানে কনিতে একটা ব্যথা হয় যেটাকে বলা হয় টেনিস এলবো। যারা গলফ খেলেন তাদের হয় গলফার্স এলবো। যারা ঘরে ওই ঝাড়ু দেন নিচু হয়ে তাদের একটা এই হাঁটুতে একটা প্রবলেম হয় যেটাকে বলা হয় হাউসমেইটস বার্সা। এই ধরনের নানান রকম পেশাজনিত ব্যথা, যেগুলিতে পুনঃপৌনিক আঘাতটা, পুনঃপৌনিক অল্প অল্প ছোট ছোট আঘাত, তীব্র আঘাত না, এটাকেও আমরা দ্বিতীয় ধরনের বাত বলে থাকি। আমাদের একটা থাকে প্রদাহজনিত বাত, যেখানে গিরাগুলো ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা থাকে, ক্ষেত্র বিশেষে চামড়াটা একটু লালও হয়ে যেতে পারে। তো এগুলিকে আমরা বলি প্রদাহজনিত বাত। এগুলো আবার তিনটা মানে সাব টাইপ আছে কারণ হিসাবে। একটা হচ্ছে অটো ইমিউনিটি, আমাদের শরীরের ইমিউন সিস্টেম আমাদের শরীরেরই অঙ্গের বিরুদ্ধে যখন আক্রমণ করে, আমরা সেগুলিকে বলে অটো ইমিউন রোগ। তারা যখন মাংস, কোমলতন্তু এবং গিরার উপর আক্রমণ করে সেগুলিকে আমরা বলি অটো ইমিউন বাত। মানে আমাদের দীর্ঘমেয়াদী বাতের মধ্যে এটা একটা উল্লেখযোগ্য অংশ। কখনো কখনো কিছু দানার কারণে হয়, দানাগুলোকে ইংরেজিতে বলে ক্রিস্টাল। তা আমরা বলি যে ক্রিস্টাল অ্যাসোসিয়েটেড রিউমাটিজম কতগুলো আছে, যেমন তার প্রধান উদাহরণ হচ্ছে গাউট। কখনো কখনো সংক্রমণের কারণে হতে পারে প্রদাহটা, তা মানে যেমন টিবির জন্য হয়, অন্যান্য চিকুনগুনিয়ার জন্য এখন অনেকেরই হচ্ছে। তার মানে আমি যেটা বললাম, প্রদাহজনিত বাত হচ্ছে একটা বড় এবং তৃতীয় ক্যাটাগরি। চতুর্থ ক্যাটাগরিতে আমরা বলতে পারি মানসিক বিষণ্ণতা, তারপরে দুশ্চিন্তা, এগুলির কারণেও গিরায় গিরায় ব্যথা হয়। তা সেগুলিকে আমরা যদি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করি তাহলে আমরা বলবো মনোবৈকল্যজনিত বাত। তার একটা প্রধান উদাহরণ হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। আর আরেকটা ক্যাটাগরি যেটা অবশ্য আমাদের অ্যাডাল্টে খুব কমন না, বাচ্চাদের পাওয়া যায়, যে একটা
বংশানুক্রমিক কিছু আমাদের কোমল তন্তুর যে তৈরি গঠন তার ত্রুটির জন্য হয়ে থাকে, তার জন্য অনেক সময় রোগীরা ব্যথা নিয়ে এসে থাকেন। এই ধরনের কিছু বাতও আছে আর কি। আচ্ছা, মানে নানা ধরনের বাত ব্যথা, নানা ধরনের, আসলে নানা ধরনের। আসলে আমরা অনেকে মনে করে থাকি যে একজন ব্যক্তি এই ধরনের বাতে আক্রান্ত, আমরা অনেকে কিন্তু ওই প্রেসক্রিপশনটা, ওই মেডিসিনটা ফলো করে আমরা কন্টিনিউ করতে থাকি। সেটাই। এই ভাবনাটা থেকে আমাদের বেরিয়ে আসাটা এই কারণেই জরুরি যে বাত ব্যথা ধরন রয়েছে এবং ধরন অনুযায়ী চিকিৎসা পদ্ধতিও ডিফারেন্ট হয়ে থাকে। অবশ্যই খুব সুন্দর করে বলেছো তুমি, ধন্যবাদ। স্যার, একটা বিষয়ে আনবো এখানে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে যে সারা বিশ্বব্যাপী প্রায় 52 কোটি ব্যক্তি তার জীবনে কোনো না কোনো প্রক্রিয়ায়, জীবদ্দশায় বাত ব্যথায় আক্রান্ত। এই যে এত ব্যক্তি বাত ব্যথায় আক্রান্ত, এবং বাংলাদেশে আমরা ভাবছি যে নারীরা এগিয়ে রয়েছে পুরুষদের তুলনায়, কি কারণে এত ব্যক্তিরা এগিয়ে রয়েছে, মানে আক্রান্ত হচ্ছে কি কারণে, কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে কিনা? অবশ্যই জানবো, একজন দর্শক অপেক্ষা করছে। আচ্ছা, ওকে, কি আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি শুনছেন আমাদের? ওয়ালাইকুম আসসালাম, বলুন স্যার, শুনছি আপনাকে। মোহাম্মদ আলমগীর হোসেন আমি। জি, বলুন কি সমস্যা? আমার কোমরে ডান সাইডে ব্যথা, বাম সাইডে না, ডান সাইডে ব্যথা। মানে বসলে মানে উঠতে পারি না, উঠলে মানে মিনিমাম 10 মিনিট এই বাঁকার মতো থাকতে হয়। মানে আপনার উঠা বসা করতে সমস্যা হয়, ডান পাশে ব্যথা, এটা কি হাড়ে ব্যথা করছে না মাসেলে ব্যথা করছে? এটা মনে হয় হাড়েই ব্যথা, এরকম মনে হয়। আচ্ছা, মানে ব্যথাটা কি পায়ের দিকে চলে যায় কিনা, নাকি একই নির্দিষ্ট একটি জায়গায়? পায়ের দিকে তেমন একটা যায় না, তবে মাঝে মধ্যে দেখি একটু এই গিরার দিকে যায়। মানে যখন গিরার দিকে যায় তখন ওই ব্যথাটা কি জ্বালা পোড়া টাইপের, মানে মানে চাবিয়ে ব্যথা করে, এরকম ধরনের কোনো ব্যথা, নাকি ব্যথাটা একটা নির্দিষ্ট জায়গায় করে গিরার? হ্যাঁ, মানে চাবাই ব্যথা করে, এইটাই মনে হয়। এই যে গিরার নিচ পর্যন্ত যায় তখন চাবাই ব্যথা করে। আমি একটু জানতে চাই যে আপনার যে পাশটাতে কোমরের একটা নির্দিষ্ট পাশে আপনি ব্যথাটা বলছিলেন, ওইটা থেকে যখন পা পর্যন্ত যাচ্ছে, বা পায়ের ওই একই পায়ের গিরায় কি ব্যথাটা করছে নাকি অন্য পায়ে? একই পায়ে। জি। দর্শক, কতদিন ধরে এই সমস্যা? আপনার ওজন কত? ডায়াবেটিস রয়েছে কিনা? ডায়াবেটিস আছে, কিন্তু মানে স্বাভাবিক। আচ্ছা, নিয়ন্ত্রিত ডায়াবেটিস। ওজন কত একটু জানাবেন? উচ্চতা এবং ওজন? ওজন 72 কেজি। কত? 65? 70 কেজি ওজন। জি দর্শক, আপনি 72 কেজি। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার, অনেক ধন্যবাদ। আসলে আমার সাথে যে উপস্থাপিকা, উনি অত্যন্ত সুন্দরভাবে আপনাকে প্রশ্ন করে বিশদ খোঁজ নিয়েছেন। মানে আমি বলবো, আমার কাছে উনি একটা কমপ্লিট আইডিয়াই তুলে ধরেছেন। শুধু একটা জায়গায় একটু মানে একটা গ্যাপ রয়ে গেছে, যে সকালে ঘুম থেকে উঠলে আপনার ব্যথাটা কেমন থাকে। এখন হয়তো আপনার উত্তর করার সুযোগ নাই। যখন ঘুম ভাঙে তখনই যদি ব্যথাটা সবচেয়ে তীব্র থাকে, তখন যদি আড়ষ্টতাটাও তীব্র থেকে থাকে, তাহলে মানে আমরা বলবো যে আপনারটা একটা স্পন্ডাইলো আর্থাইটিস। এটা বাতের একটা গ্রুপ। ওই যে আমি বললাম 692 এরকম বাত, তার মধ্যে একটা গ্রুপ, মেজর বড় গ্রুপ অবশ্য, সেই গ্রুপটাকে আমরা বলি স্পন্ডাইলো আর্থাইটিস। তারও কতগুলো টাইপ আছে। মানে ওইটা শুধুমাত্র একটা রোগ না, ওইটা সকালে ঘুম থেকে উঠলে সবচেয়ে বেশি হয়, উঠা বসার সময়ও কষ্ট হয়, কিন্তু হাঁটতে থাকলে ধীরে ধীরে ব্যথাটা কমে যায়। আপনারটা এমনও হতে পারে, আবার এমনও হতে পারে যে হাঁটতে গেলে আপনার ব্যথাটা বেড়ে যায়। যদি হাঁটতে গেলে ব্যথা বাড়ে, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে ক্ষয়জনিত ব্যথা। এই একটু আগে যে আমি বিবরণ দিলাম আপনাদের জন্য, যে মানে কিছু আমি হাঁটুকে দিয়ে এক্সাম্পলটা দিয়েছি, কিন্তু সেই একই ক্ষয় ধরনের ব্যথা দীর্ঘদিন ধরে ব্যবহার করা, দীর্ঘদিন একটু চাপ পড়ে যাওয়া, যেমন আপনার ওজন 70 কেজি, আমাদের দেশে যে গড়পড়তা উচ্চতা, তাতে কিন্তু 70 মানে আমরা একটু ওভারওয়েটই বলে থাকবো। এই ধরনের ওজনটা কোমরের হাড়ের উপর পড়া, এই কারণে ক্ষয়জনিত ব্যথা হয়। ওইটা সকালে একটু কম থাকে, হাঁটাহাঁটি করলে বাড়ে। তা আপনার এই দুটো যে কোনো একটা হতে পারে। আমি বলবো যে যদি আপনি কোনো বড় শহরে বসবাস করেন, তাহলে আপনি আপনার নিকটস্থ বাত বিশেষজ্ঞকে দেখাতে পারেন, অথবা দূরে কোথাও বসবাস করলে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ
অথবা তাও যদি কাছে না থাকেন তাহলে আপনি একজন যে কোনো মানে আমাদের গ্র্যাজুয়েট MBBS পাশ করা চিকিৎসক যারা ওখানে প্র্যাকটিস করছেন তাদেরকে অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে মেডিসিন বহির্বিভাগে আপনি দেখাতে পারেন। ধন্যবাদ। নিশ্চয়ই এক্ষেত্রে অবশ্যই দর্শক সচেতন হবেন। স্যার, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম যে বিভিন্ন ধরনের বাত ব্যথা হচ্ছে, কিন্তু এত ব্যক্তি আক্রান্তের ঝুঁকিতে সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। আসলে সত্যিকার অর্থে বাতের জন্য আমরা বলি যে আমাদের কমন যে বাতগুলো সেগুলোর জন্য কিছু জিন কাজ করে থাকে, এবং যদি শরীরে যদি জিন থাকে তাহলে আমরা বলবো জেনেটিক প্রিডিসপোজিশন আছে, মানে জিনগত রোগের ঝুঁকিতে আপনি বা আমি আছি। কিন্তু শুধু জিন থাকলেও হয় না, পারিপার্শ্বিকতার কিছু প্রভাবও দরকার হয়। সেই প্রভাবগুলো যদি পড়ে যুক্ত হয় জিনের সাথে তাহলেই রোগটা দেখা দেয়। এবং সেই যে আমরা তো জিনকে এখনো নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি আমার বাবা মার কাছ থেকে যে জিনটা পেয়েছি ভবিষ্যতে সেটা বদলানো সম্ভব হবে, কিন্তু এখন পর্যন্ত সেগুলি বদলানোর সুযোগটা আমাদের বিজ্ঞান এখনো দেয়নি। তা এখন কিন্তু আমাদের জন্মের পরে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো আমাদের ওই জিনকে জাগ্রত করার কাজটা করতে পারে, সেগুলিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। একটা হচ্ছে জীবনযাপন পদ্ধতি। হ্যাঁ, জীবনযাপন পদ্ধতিগুলো খুব জানা জরুরি। আমরা অনেক অনিয়ন্ত্রিত জীবনযাপন করি, সবকিছু জানবো, একজন দর্শক অপেক্ষা রয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। কি আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের। আমি নরসিংদী মাধুরী থেকে বলছি। জি জি, আমরা শুনছি, বলুন কি সমস্যা। আমার আমার ডাইন সাইডটা দাঁড়াইয়া কোনো কাজ করতে পারি না। আচ্ছা, মানে দাঁড়িয়ে কাজ করতে পারেন তীব্র না? ব্যথা হয় কোমরের সাইডটা। দর্শক, বসি বা দর্শক আমরা আপনাকে শুনবো, আপনি কষ্ট করে একটু টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে ফেলুন। শুধু ফোনে কথা শুনুন এবং টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে ফেলুন। বলুন কি সমস্যা। দাঁড়িয়ে কাজ করতে সমস্যা হয়? হ্যাঁ হ্যাঁ। ব্যথাটা কোন জায়গায়? ব্যথাটা ডাইনের যে কোমরের সাইডটা আছে স্যার, এই কোমরের সাইডটাতে ব্যথা লাগে। দাঁড়াইলে মনে করেন যে খারাপ লাগে, একটু শুয়ে থাকলে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে না। ওজন কত একটু জানাবেন আপনার? আমার লম্বা হাইট হচ্ছে আমি 5 ফুট 5 মনে হয়। তাই 5 ফিট 4। আচ্ছা, হ্যাঁ। ওজন কত? ওজন মনে করেন যে আমি ওজন আছি 85 থেকে 90 মধ্যে আছি। 90 কেজি। স্যার, কোনো প্রশ্ন করবেন কিনা? না, ঠিক আছে, আমি মোটামুটি বুঝতে পেরেছি। মানে ওনার যেটা মানে আগের যেই রোগীর সাথে যে তফাৎটা আমি দেখলাম, আমি জাস্ট তফাৎটা একটু আলাপ করছি এই জন্য যে এগুলি দর্শকদের বুঝতে সুবিধা হবে। যে আগের জন যেমন ওইটা পরিষ্কারভাবে বলেননি যে ওনারটা সকালে ঘুম থেকে উঠলে কেমন থাকে এবং হাঁটলে কেমন হয়, সেটা পরিষ্কার বলেননি। উনি বলেছিলেন যে শোয়া থেকে উঠতে কষ্ট হয়। তার মানে উনি যখন বিশ্রামে আছেন মনে হচ্ছে সেই সময় ব্যথাটা সবচেয়ে বেশি। তার মানে কিন্তু এটা হচ্ছে একটা প্রদাহজনিত বাত। আচ্ছা। আর এখন যে প্রশ্নকারী তিনি যে তিনি যার রোগের যে বিবরণটা দিয়েছেন তাতে তিনি বললেন তিনি হাঁটা চলা করতে পারেন না, দাঁড়িয়ে থাকলে বেশি ব্যথা এবং রেস্টিং কন্ডিশনে কোনো পেইন কমে নেই। যায়। উনি যখন শুয়ে থাকেন তখন কোনো ব্যথা অনুভব করেন না। তার মানে এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝলাম, এটা হচ্ছে এটাকে আমরা বলি মেকানিক্যাল। মানে প্রদাহের উল্টা দিকে মেকানিক্যাল বলা হয়। তা আমি ওনার বয়স, ওনার ওজন সবকিছু চিন্তা করে বলতে পারি ওনারটা একটা ক্ষয়জনিত বাত। এটা ওনার বক্তব্যে কিন্তু একদম পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এমনি একটা জিনিস ঠিক যে আমাকে আমার যে প্রিয় উপস্থাপিকা যে প্রশ্নটা করছিলেন তার উত্তরে কিন্তু আমি আপনার সমস্যার সমাধান অনেকখানি বলে ফেলবো, কিন্তু আমি একদূর বলতে পারি যে আপনার কোমরের উপর অতিরিক্ত চাপ পড়েছে, কারণ আপনার ওজনটা বেশি। হয়তো আপনার দৈনন্দিন কাজে কর্মেও কোমরের উপর চাপটা বেশি পড়তো, এটাও হতে পারে। তাই সবকিছু মিলিয়ে আপনার কোমরে কিছু একটা ক্ষয়জনিত বাত হয়েছে, যেটাকে আমরা বলে থাকি লাম্বার স্পন্ডাইলোসিস। আবার কখনো কখনো ক্ষেত্র বিশেষে এটাকে আমরা ক্রনিক সিম্পল লো ব্যাক পেইনও বলে থাকি। দুইটাই কিন্তু মানে মেকানিক্যাল, এবং সকালে ঘুম থেকে উঠলে কম থাকে, হাঁটাহাঁটি করলে বেড়ে যায়। তা এই ধরনের এর জন্য কোমরের কিছু ব্যায়ামের প্রয়োজন হয়। আপনি নিকটস্থ কোনো যদি ফিজিওথেরাপিস্ট থাকেন তাদেরকে দেখিয়ে ব্যায়ামগুলো শিখবেন। আপনার ওজনটা কমানোর অবশ্যই চেষ্টা করতে হবে খুব ভালোভাবে। তা আপনার আপাতত আপনার জন্য আমি কোর এই দুটো জিনিস বলে রাখলাম। এর পরেরটা আমি উপস্থাপিকার প্রশ্নের উত্তরে
আমি বাকিটা নিশ্চয়ই। বলে ফেলবো। মানে হ্যাঁ। এই জায়গাটাতে যদি উনি সচেতন না হতে পারে স্যার, আপনি দুটো বিশেষ পরামর্শে, তাহলে হয়তো বা কখনোই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেটাই আসলে স্যার, আমরা তো লাইফস্টাইল নিয়ে কথা বলছিলাম আমি যে lifestyle আমাদের নিয়ে যে বলছিলাম, জি। জিনগত যে সমস্যাগুলো আমরা তো চাইলে পরিবর্তন করতে পারি না, কিন্তু কিছু জীবনযাপন পদ্ধতি জীবনযাত্রার রয়েছে। পরিবর্তনের কিছু বিষয় যেগুলি আমরা প্রয়োজন করতে, মানে আমরা যেগুলি পালন করলে আমরা বাদ থেকে নিজেদেরকে মুক্তও করতে পারি, আবার ছোটবেলা থেকে যদি সেভাবে চর্চা করি তাহলে আমাদের বাত হওয়াটাকেও প্রতিরোধ করতে পারি। এবং তার মধ্যে এক নাম্বার হচ্ছে মোটা হয়ে যাওয়া, ওজনটা হঠাৎ করে বেড়ে যাওয়া, এতেও কিন্তু জিন জাগ্রত হয়ে যায়। আমি আমাদের দ্বিতীয় প্রশ্নকর্তার উত্তরে যেটা বললাম, ওনারটা একটা ক্ষয়জনিত বাত, ওনারটা মোটা হওয়ার কারণেই বাতটা হয়েছে, এই ধরনের কথা আমি বলতে পারি। আচ্ছা, কিন্তু আবার যেগুলো প্রদাহজনিত, যেগুলো মোটা হওয়ার কারণে হয় না, ভিতরে একটা জিন থাকে, সেই জিনগুলোও কিন্তু অনেক প্রদাহজনিত বাতের জিন জাগ্রত হয়ে যায় ওজনটা বাড়লে। আচ্ছা, মানে এটা আচ্ছা। পরোক্ষভাবে এই একদম। রোগগুলো আক্রমণ করতে পারে। তার মানে বলতে পারেন যে যেই মানুষটার ওজন বেশি বাতে আক্রান্ত, তিনি যদি ওজন কমান তাহলে তার বাতের ব্যথার উপশম হবে, রোগেরও খানিকটা উপশম হয়ে যাবে। আবার যে মানুষগুলোর এখনো রোগটা হয়নি কিন্তু নানানভাবে তারা বুঝতে পারছেন যে হওয়ার সম্ভাবনা আছে, হয়তো বাবা মা চাচা মানে খালা তাদেরও আছে, তা সেই ক্ষেত্রে তাদের প্রথম থেকেই সতর্ক হতে হবে, জীবনের প্রথম থেকেই, মানে প্রথম থেকে সতর্ক হওয়া মানে বাবা মার সতর্ক হওয়া। একদমই। একটা বাচ্চার কতই বা সতর্ক হতে পারবে, যেন সে মোটা না হয়, তার খাদ্যাভ্যাসটা এমন হতে হবে যেন সে মোটা হয়ে না যায়। তারপরে নিয়মিত ব্যায়াম করা, এই যে বসে থাকা, আমরা বলি সেডেন্টারি লাইফস্টাইল, মানে বসা জীবন, এটাও কিন্তু বাতের প্রকোপকে বাড়িয়ে দেয়। কাজেই অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে, আমাদের কিছু ইনফেকশনকে প্রতিরোধ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে দাঁতের ইনফেকশন, যেমন দাঁতের যদি আমরা মানে যত্ন ভালো করে নিয়ে থাকি, আমি এই প্রসঙ্গে একটু পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই কিন্তু স্বভাব হচ্ছে তারা ঘুম থেকে উঠেই প্রথমে দাঁত মাজেন এবং এরপরে নাস্তা করেন। একদম। এরপরে নাস্তা করলে কিন্তু দাঁতটা আবার ময়লা হয়ে যাচ্ছে। তার মানে বলতে পারেন, আমি এভাবে বলতে পারি যে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জীবনে কখনোই দাঁত মাজেন না। আচ্ছা। তাও যদি বলি তাতে কিন্তু আমার ভুল হবে না, হ্যাঁ, একদমই। কিন্তু খাওয়ার পরে দাঁত মাজতে হবে, নাস্তার পরে, রাতে খাওয়ার পরে দাঁতের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। তারপরে আরো কিছু ইনফেকশন আপনারা সবাই জানেন, এখন চিকুনগুনিয়া যাদের হচ্ছে, অনেকেই চিকুনগুনিয়ার সময় অথবা চিকুনগুনিয়ার পরে বাত থেকে আক্রান্ত হচ্ছেন। এই ইনফেকশনও কিন্তু প্রতিরোধ করা সম্ভব যদি আমরা মানে মশা থেকে নিজেদেরকে রক্ষার ব্যবস্থা সুরক্ষা করি। করতে মশারি এখন মানে শহরগুলোতে অনেক বলতে পারি যে সচ্ছল বা আধুনিক পরিবার আছেন যারা ঘরে মশারি টাঙাতে একটু লজ্জাও পান আর কি। হ্যাঁ, একদমই। ঘরের সৌন্দর্যহানি হচ্ছে এই জন্য। তা এইখানে আমি বলবো মশারি অবশ্যই ব্যবহার করতে হবে এবং মশা থেকে সবভাবে আত্মরক্ষা করতে হবে। ঘরের মধ্যে সেই পানিতে যে টবে গাছ রাখা, পানির মধ্যে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, মানে মশার প্রজনন প্রতিরোধ করা। এছাড়া আরও বেশ কিছু ইনফেকশন আছে, চিকুন, যেমন কোভিডের পরেও অনেকের বাত হয়েছে। তা এই ধরনের বেশ কিছু, মানে আমাদের মূল তথ্য হচ্ছে যে চিকুনগুনিয়ার পরে এই যে আমরা এত বেশি বাত ব্যথায় আক্রান্ত হচ্ছি, এটি প্রতিরোধে আমাদের চিকুনগুনিয়াকে প্রতিরোধ করতে হবে। চিকুনগুনিয়াকে প্রতিরোধ, কারণ আমরা স্যার exactly। কিছুদিন আগেও যেটা দেখেছি যে এত বেশি লোক চিকুনগুনিয়া মশার কামড়ে আক্রান্ত হয়েছে, তারা কিন্তু এই শীতে তীব্রভাবে সাফার করছে। মানে এই চিকুনগুনিয়া সংক্রান্ত বাতগুলো প্রতিরোধে স্যার শুধুমাত্র কি জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন, নাকি কোনো মেডিসিন রয়েছে, নাকি এগুলো আজীবনই থেকে যাবে তার সাথে? না না, চিকুনগুনিয়ার আসলে মানে চিকুনগুনিয়ার বাতটা আসলে চিকুনগুনিয়া থেকেই হয়। তবে আসলে প্রতিরোধটা কিন্তু শুধুমাত্র যদি ব্যক্তিগতভাবে ঘরের মধ্যে করি, এটা আমাদের আংশিক প্রতিরোধ দেবে। এটা কিন্তু সমাজের, রাষ্ট্রেরও কতগুলো দায়িত্ব আছে। একদমই তাই। মশক, বৃহৎ মশক নিধন প্রকল্প, যেমন আমি বাসাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, মশারিও নিয়মিত টাঙাচ্ছি, কিন্তু আমার বাসার পাশে একটা নর্দমা যেখানে জমা পানি, সেখানে মশার মানে বংশবৃদ্ধি হচ্ছে। কাজেই এটা একটা সামগ্রিক প্রচেষ্টার দরকার। তবে আমরা আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় ঝুঁকিটা অনেক কমাতে পারবো নিঃসন্দেহে। আর আরেকটা, তুমি যে আরেকটা প্রশ্ন করলে যেটা সারা জীবন থাকে কিনা, না, এটা আসলে সারা জীবন থাকে না। চিকুনগুনিয়া বাতটাকে আমরা মানে তিনটা ভাগে আসলে ভাগ করি। একটা অ্যাকিউট, যেটা চিকুনগুনিয়ার সাথে হয়, তারপর আরেকটা হচ্ছে চিকুনগুনিয়ার পরেও যেটা থেকে যায়, সেটাকে প্রথমত আমরা সাব অ্যাকিউট বলে বলি। যদি 3 মাসের মধ্যে ভালো হয়ে যায় তাহলে সেটাকে সাব অ্যাকিউট হিসেবে নাম দেব, তার আমরা নাম আর পরিবর্তন করব না। কিন্তু 3 মাসের পরও যদি সেটা থেকে যায়
তখন সেটাকে বলা হয় ক্রনিক চিকুনগুনিয়া আর্থ্রাইটিস। আচ্ছা আচ্ছা। তা এখন ক্রনিক চিকুনগুনিয়া আর্থ্রাইটিসের একটা উল্লেখযোগ্য অংশের দীর্ঘদিন ব্যথায় কষ্ট পেতে থাকেন, কিন্তু একটা বড় অংশই 3 মাসের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যান। স্যার, এই যে 3 মাসের পরে যারা সাফার করছে এদের ক্ষেত্রে করণীয় কি? এরা কি লাইফস্টাইল মডিফিকেশন করবে নাকি এদের আতঙ্কিত হবার মতো কোনো কারণ রয়েছে? আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো, তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেব। ওকে, কোনো সমস্যা নেই, অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সের স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সের স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রিউমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে এবছর তুলনামূলকভাবে ডেঙ্গুর চাইতে চিকুনগুনিয়া আক্রান্ত অনেক বেশি হয়েছে এবং চিকুনগুনিয়ার পরবর্তীতে তারা যে বাত ব্যথায় সাফার করছে, এবং আপনি বলছিলেন যে 3টি ভ্যারিয়েন্ট, 3টি ক্যাটাগরি রয়েছে। 3 মাস পর্যন্ত একটি থাকে এবং একটি 3 মাসের বেশি পেরিয়ে যেতে পারে। 3 মাস পর্যন্ত যাদের বাত ব্যথা হচ্ছে, রিউমাটোলজি এ ধরনের জটিলতাগুলো, সেটি যদি চিকুনগুনিয়া জনিত হয় তাহলে করণীয় কি একটু জানবো। আসলে এখানে আমার মানে তোমার কাছে মানে দর্শকদের কাছেও একটা বিষয় একটু ক্লিয়ার করতে হবে। চিকুনগুনিয়া, আমি যেটা আগে বললাম যে আমাদের জিন থাকে আমাদের শরীরে, এমনও হতে পারে সেই জিন আমার শরীরে আছে, সেই জিন তোমার শরীরেও থাকতে পারে, কিন্তু সেই জিনগুলো সুযোগ পায়নি বলে হয়তো জেগে ওঠেনি। তা চিকুনগুনিয়া আমার শরীরে বিরাজমান কোনো একটা দীর্ঘমেয়াদী বাতের জিনকে জাগাতেও পারে। যেমন আমরা একটা বলি সোরিয়াটিক আর্থ্রাইটিস, একটা চর্মরোগ আছে সোরিয়াসিস, কেউ কেউ সোরাইয়াসিসও বলেন। তা সেই সোরিয়াটিক আর্থ্রাইটিস বা সোরাইয়াটিক আর্থ্রাইটিস ওইটা কিন্তু জেগে উঠে, মানে চিকুনগুনিয়া ভাইরাসরা তার জিনকে জাগিয়ে তোলে। আচ্ছা আচ্ছা। এই জন্য সেই বাতটা শুরু হয়ে যাচ্ছে। এবং এই ধরনের অন্যান্য আরও কিছু দীর্ঘমেয়াদী বাত আছে যেগুলো চিকুনগুনিয়া, যেগুলি জিনকে জাগিয়ে তোলে এবং তার জন্য সেই রোগটা শুরুই হয়ে যায়। হয়তো সেই ফ্যামিলিতে অন্য কারো ছিল, কিন্তু ওই মানুষটার কখনোই ছিল না, তার শুরু হয়ে গেল এবং তার ক্ষেত্রে সেটা বছরের পর বছরও থাকতে পারে। যাদের অমন কোনো জিন নাই, মানে জিনকে জাগানোর কোনো ব্যাপার নাই, তাদের ক্ষেত্রে চিকুনগুনিয়া নিজে আবার বাত করতে পারে। ওইটাকে আমরা বলি চিকুনগুনিয়া আর্থ্রাইটিস। আচ্ছা। বা মানে 3 মাস পার হয়ে গেলে ওইটাকে আমরা বলি ক্রনিক চিকুনগুনিয়া আর্থ্রাইটিস। এখন চিকুনগুনিয়া জাগানোর, চিকুনগুনিয়াকে দিয়ে জাগ্রত হওয়া ভিন্ন বাত আছে কিনা ওইটা কিন্তু আমাদের শনাক্ত করতে হবে। আচ্ছা আচ্ছা। যেমন সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, স্পন্ডাইল আর্থ্রাইটিস হতে পারে, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এগুলির জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা করে রোগীর ভালো করে ইতিহাস নিয়ে, ফ্যামিলির ইতিহাস নিয়ে আমাদের এই রোগগুলোকে নির্ণয় করার একটা চেষ্টা করতে হবে। আমরা একটু যদি যত্নবান হই, রোগীর ইতিহাস নেওয়া, রোগীকে পরীক্ষা করা, তাহলে কিন্তু একটা বড় অংশে আমরা এগুলোর কিছু ক্লু পেয়ে যাব এবং সেই লাইনে পরীক্ষা নিরীক্ষা করলে আমরা সেটা শিওর হতে পারবো। সেগুলো যদি থাকে তাহলে সেগুলোর লাইনে আমাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে। এই যে আমি বললাম সোরিয়াটিক আর্থ্রাইটিস, স্পন্ডাইল আর্থ্রাইটিস, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ওষুধ আছে। তা সেই ওষুধ দিয়ে আমাদের সেই চিকিৎসা করতে হবে। সেই ওষুধগুলো আমরা সচরাচর বলি, মানে আমি বলবো কিছুদিন, 1 দশক আগে পর্যন্ত ধারণা ছিল যে সেগুলি যারা শুরু করবেন তাদের সারা জীবন চালাতে হবে। কিন্তু মানে আজকাল কিন্তু এই যে আমি বললাম আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জন্মের পরের ফ্যাক্টরগুলো যে জানা গেছে, কিছু কিছু, সব যে জানা গেছে তা বলবো না, বলা হয় যে এই সব কিছু দিয়ে আমরা শতকরা 20 ভাগের এই বাতগুলোর ব্যাখ্যা করতে পারি। 80 ভাগের এখনও কেন জিনগুলো জাগ্রত হয়ে রোগটা দেখা দিল, এটা 80 ভাগ রোগীর ক্ষেত্রে এখনও জানা যায়নি বিজ্ঞানের গবেষণায়। তা আমরা যেগুলি জানতে পেরেছি সেগুলোকে যদি নিয়ন্ত্রণ করি, অর্থাৎ রোগী যদি ঠিকমতো ব্যায়াম করেন, রোগী যদি ওজনটা কমান, রোগী যদি আমাদের এই ইনফেকশনগুলোকে প্রতিহত করেন বা কিছু ইনফেকশনের জন্য যদি টিকা গ্রহণ করেন, তাহলে কয়েক বছর পর আমরা দেখব বাত নিয়ন্ত্রণ ওষুধ বন্ধ করে দেওয়া যাবে। একদমই। আর এছাড়া যদি চিকুনগুনিয়া আর্থ্রাইটিস হয়, অন্য একটা জাগানো না হয় নিজেই, তাহলে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরপরে 2-3 বছরের মধ্যে ভালো হয়ে যায়। তবে সেই 2-3 বছর
তাদের ব্যথা যদি যথেষ্ট হয় আমাদের কিন্তু ব্যথার ওষুধও দিতে হবে, আচ্ছা। কিন্তু পাশাপাশি রোগীকে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ সেবনের বাধ্যবাধকতাকে উদ্ধার করার জন্য একটা বাত নিয়ন্ত্রণ ওষুধও দিতে হবে। আচ্ছা আচ্ছা। আমরা এই ক্ষেত্রে বাত নিয়ন্ত্রণ ওষুধ কমনলি 3টা দিয়ে থাকি। একটার নাম হাইড্রক্সিক্লোরোকুইন, যেটা কোভিডের বদৌলতে আমাদের দেশে সবাই চিনে গেছেন। তারপর একটা সালফাসালাজিন আর একটা মেথোট্রেক্সেট। এই 3টা, এগুলি ওই চিকুনগুনিয়া আর্থ্রাইটিসেরও বিভিন্ন প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা এই ওষুধগুলো একটা বাছাই করি। এগুলো নিয়মিত খেতে হয়। এগুলো খেতে খেতে আমরা একসময় ব্যথার ওষুধ বন্ধ করতে পারি। তারপরে ওই বাত নিয়ন্ত্রণ ওষুধ চলতে চলতেও, যেটা ক্রনিক চিকুনগুনিয়া আর্থ্রাইটিস, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি ভালো হয়ে যায়, আচ্ছা, আচ্ছা। এবং তখন আমাদের সেই ওষুধও বন্ধ করা সম্ভব হয়। তার মানে এক্ষেত্রে শঙ্কিত হবার কোনো কারণ নেই, যেহেতু ব্যথা হচ্ছে চিকুনগুনিয়ার পরে, এত আর্থ্রাইটিস হচ্ছে, আর্থ্রাইটিসের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখতে হবে। অবশ্যই। স্যার, এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। ওকে, ধন্যবাদ। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি হাসিম খন্দকার গাইবান্ধা থেকে বলছিলাম আর কি। জি জি, আমরা শুনছি আপনাকে, বলুন কি সমস্যা। জি, আমি একটু স্যারের সঙ্গে কথা বলবো। স্যার শুনছেন? একটু জোরে বলতে পারলে ভালো হয়। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার হচ্ছে বয়স 45 বছর। প্রতি শীতে মানে সবসময় আর কি, প্রতি বছরে আর কি, মানে সবসময় হাতের তালুতে, পায়ের তালুতে খুব চাবানি ব্যথা হয়। জি। আচ্ছা, মানে সকালে ঘুম থেকে উঠলে ব্যথাটা কেমন থাকে? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠলেও ব্যথাটা থাকে এবং রাতে ঘুমানো যাওয়ার আগেও ব্যথাটা থাকে। আচ্ছা, আচ্ছা, পায়ের যে চাবানি ব্যথা, ওটার জন্য আপনি শোয়ার পরে কখনো কি মনে করেছেন যে শুয়ে থাকলে কষ্ট বেশি হচ্ছে এবং আমি উঠে গেলে ভালো থাকবো, এই জন্য শোয়া থেকে কখনো বিছানা থেকে বের হয়েছেন কিছু হাঁটাহাঁটি করার জন্য? জি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আপনার মোটামুটি থাকুন দর্শক, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি মোটামুটি আপনার একটা চিত্র পেয়ে গেছি। যদিও আমি বলবো যে টেলিভিশন সাক্ষাৎকার থেকে কিন্তু পূর্ণ চিত্র নেওয়া আমাদের হয় না, আরও কিছু আমার তথ্য জানার প্রয়োজন আছে। কিন্তু আমি এতদূর থেকে বুঝতে পারি যে আপনার একটা সম্ভাবনা আছে, একটা রোগ আছে যেটাকে আমরা বলি রেস্টলেস লেগ সিনড্রোম। ওইটা একটা হওয়ার সম্ভাবনা আছে, চাবানো ব্যথা। এটার জন্য কিছু ব্যায়াম আছে, আপনার একটু ভালো ফিজিওথেরাপিস্টের কাছে যে ব্যায়ামগুলো শিখতে হবে। আর তাছাড়া এটার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি। তার মধ্যে একটা ওষুধের নাম হচ্ছে রোপিনিরোল, আর একটা হচ্ছে প্রেগাবালিন অথবা গাবাপেন্টিন, এই ধরনের ওষুধ। তা ওষুধের তো সিলেকশন আসলে আপনি নিজেও করতে পারবেন না। আমি টেলিভিশনের পর্দা দিয়েও কিন্তু ওষুধ আপনার জন্য কোন ওষুধটা সবচেয়ে বেশি জুৎসই হবে এটা আমি বুঝতে পারবো না। কাজে আমি বলবো যে আপনার নিকটস্থ কোনো ডাক্তারের কাছে যেতে হবে। এবং আমি ওই যে আপনি তো শুনছেন প্রথম থেকেই, প্রথম রোগীকে যেটা বললাম, যদি আপনার কাছে বাত বিশেষজ্ঞ থাকেন তাকে দেখাবেন, না থাকলে মেডিসিন বিশেষজ্ঞ, না থাকলে আমাদের গ্র্যাজুয়েট চিকিৎসক যারা আপনার আশপাশে প্র্যাকটিশনার আছেন তাদেরকে দেখাতে হবে। নিঃসন্দেহে। স্যার, এই যে একজন রোগী সাফার করছে, প্রত্যেক শীতেই তিনি সাফার করেন কিন্তু চিকিৎসকের কাছে যাচ্ছেন এবং এখন পর্যন্ত ডায়াগনোসিস করেনি, এই চিত্রটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব পরিচিত একটি চিত্র। স্যার, একটু জানবো যে আসলে কখন একজন চিকিৎসকের কাছে যাবে রোগীরা, বাত ব্যথা হয়েছে কিনা কি করে বুঝবে, বা কোন কোন জটিলতাগুলো থাকলে অবশ্যই যাওয়া প্রয়োজন, এবং কোন বিশেষজ্ঞের কাছে যাবে? আমাদের দেশের প্রত্যন্ত এলাকায় রোগীরা বুঝিয়ে ওঠে না এবং সময় ক্ষেপণ করেন, বারবার চিকিৎসক বদলান, হয়তোবা তখন অনেক দেরি হয়ে গিয়েছে। আমি এমনি তোমার এই যে শেষে তুমি যে পয়েন্টটা বললে, এটা তোমার ঠিক প্রশ্ন না, তবে এটা একটু আমার মনে হয় আমার টাচ করা দরকার। আসলে কিছু বাত আছে, যেমন আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে এসএলই, বিশেষ করে এই দুটা বাত আছে যেই বাতগুলোকে বলা হয় যে রোগটা দেখা দেওয়ার পর যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে ততই ভালো। যেমন এমনকি আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস নামক রোগটার ক্ষেত্রে এরকম একটা সুবার্তা আছে যে যাদের 3 মাসের মধ্যে চিকিৎসা শুরু হয়, চিকিৎসা মানে অবশ্যই সুচিকিৎসা হতে হবে, তার জন্য নির্ধারিত কিছু ওষুধ আছে সেগুলি ব্যবহার করতে হবে, তাহলে দেখা যায় যে তাদের একসময় তাদের ব্যথাটা কমে যায়, আমরা ধাপে ধাপে ওষুধ কমিয়ে ওষুধ বন্ধ করতে পারি। আমরা একজন রোগী যখন সম্পূর্ণ ভালো হয়ে যান, ব্যথা মোটেই নাই, তো সেটাকে আমরা বলি উপশম, ইংরেজিতে বলা হয় রেমিশন। তা সেই রেমিশনটা রেমিশনকে আমরা 2টা ভাগে ভাগ করি।
একটা হচ্ছে রেমিশন অন ড্রাগস, মানে ওষুধের উপর রেমিশন, আর যখন ওষুধটা আমরা বন্ধ করে দিয়ে তারপরে রোগীরা ভালো থাকেন সেটাকে আমরা বলি ওষুধ মুক্ত রেমিশন বা ড্রাগ ফ্রি রেমিশন এভাবে বলা হয়। এই ড্রাগ ফ্রি রেমিশনের ধারণাটা 2015-এর আগে কিন্তু অকল্পনীয়, আমরা স্বপ্নেও দেখতাম না। এখন আমরা মনে করতাম এই বাত মানি সারা জীবন, কিন্তু আমরা এখন দেখি যে অনেকের ক্ষেত্রে ওষুধ বন্ধ করা সম্ভব হয়। কাদের ক্ষেত্রে সম্ভব হয়? যাদের ক্ষেত্রে 3 মাসের মধ্যে চিকিৎসাটা শুরু হয়। তার মানে বাতের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা আমাদের দর্শকদের জন্য আমার একটা আকুল আবেদন থাকবে। আপনি তো আর বুঝবেন না কি আপনারটা রিউমাটয়েড আর্থ্রাইটিস না স্পন্ডাইলাইটিস, কাজেই আপনার দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এমনি রোগীদেরকে মানে কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি দ্রুত ডাক্তারের কাছে যাবেন, এটা কিন্তু গ্রসলি উত্তর করা কঠিন। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। লক্ষণগুলো সম্পর্কে তো মধ্যে স্যার কিছুটা বলে ফেলেছেন, আরো বিস্তারিত জানবো এবং চিকিৎসা পদ্ধতির ধরনগুলো আসলে কিসের উপর নির্ভর করে এবং কতদিন চিকিৎসা নেওয়া যেতে পারে, চিকিৎসা না নিলে কি ধরনের জটিলতা হতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে সময় হচ্ছে স্যার আরেকটি বিরতি নেবার। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সের স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সের স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিউমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, বিরতির পর আবারও স্বাগতম দেয় আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে এত ব্যক্তি নানাভাবে বাত ব্যথায় আক্রান্ত হচ্ছে, তার মাঝে শীতকালে এলে কি কারণে বাত ব্যথায় আক্রান্তের ঝুঁকি বেড়ে যায়? স্যার, এই প্রসঙ্গটা নিয়ে একটু জানতে চাইবো যে শীতকালে আসলে বাত ব্যথার সম্পৃক্ততা কেন বেশি, এত বেশি কেন আক্রান্ত হয়? অনেক ধন্যবাদ। আমরা আসলে ব্যথার ক্ষেত্রে একটা কথা ব্যবহার করি, পেইন থ্রেশহোল্ড। মানে আপনার থ্রেশহোল্ডের মানে হচ্ছে দরজার যেই খুঁটিটা থাকে, সেটা মানে কতখানি আমাদের যে ব্যথা, যেই জিনিসটা ব্যথা ঘটাচ্ছে সেটা কতখানি করে আমার ব্যথা হবে, সেটা কম হলে অনেক সময় ব্যথা হয় না। যেমন প্রদাহ একটা মাত্রা ছাড়িয়ে গেলে ব্যথা হয়। এই পেইন থ্রেশহোল্ডটা ঠান্ডায় কমে যায়, নিচের দিকে নেমে যায়। তার কিছু নিউরোলজিক্যাল কিছু ব্যাখ্যাও পাওয়া গেছে ইদানিং, যে ঠান্ডার জন্য আমাদের কিছু নার্ভ কিছু বেশি অতিরিক্ত বেশি সংবেদনশীল হয়ে পড়ে। তা এখন এই কারণেই এটা পরিষ্কার যে কিছু কিছু বাত আছে, যেমন এই থিওরিটা আগে ছিল বলা হতো অস্টিওআর্থাইটিস এবং ফাইব্রোমায়ালজিয়া, ওই যেটাকে আমি বললাম মানসিক দুশ্চিন্তাজনিত বাত। এই দুটার ক্ষেত্রে অনেক আগে থেকেই জানা আছে যে এগুলোর ব্যথা শীতকালে বাড়ে, গরমকালে কমে যায়। কিন্তু এরপর একটা অবজারভেশন ছিল যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলাইটিস এগুলোর ব্যথাও কিন্তু শীতকালে বাড়ে, এবং এই ব্যথাগুলো শীতকালে বাড়ার মূল কারণটাই হচ্ছে পেইন থ্রেশহোল্ডটা কমে যাওয়া, মানে ব্যথার প্রতি আমাদের শরীরটা আরও বেশি সংবেদনশীল হয়ে পড়া। এখন মনে হচ্ছে সার্বজনীন যে কোনো ব্যথার ক্ষেত্রে এটা হতে পারে, এবং অনেকের ক্ষেত্রে এমনও হয় যে রোগটা আগে থেকে বিরাজ করছিল শরীরে, কিন্তু ওই থ্রেশহোল্ডটা পার হয়নি, যার জন্য রোগী ব্যথা অনুভব করেননি, ডাক্তারের কাছে কখনো যাননি। শীতকাল আসাতেই প্রথম তার থ্রেশহোল্ডটা কমে যেয়ে ব্যথাকে অনুভব করালো, এটা হতে পারে। তা এটা যে কোনো বাতের ক্ষেত্রে হতে পারে, তবে কিছু কিছু বাতে একটু বেশি পরিষ্কারভাবে এটা প্রমাণিত। আচ্ছা স্যার, সেক্ষেত্রে ব্যথা তো বাড়ছে এবং প্রত্যেকে আক্রান্ত, সাফারও করছে এবং রোগও ক্যারি করছে, কিন্তু আমরা তো জানি বাত ব্যথা নিয়ন্ত্রণযোগ্য কোনো ব্যাধি অবশ্যই নিরাময়যোগ্য নয়। যেহেতু নিয়ন্ত্রণযোগ্য, সেক্ষেত্রে নিয়ন্ত্রণের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির ধরনটা সম্পর্কে একটু জানবো। অনেক ধন্যবাদ, তুমি সুন্দর প্রশ্ন করেছো। যদিও তার মধ্যে আমি বলবো নিয়ন্ত্রণের আগেও যে শীতের জন্য যাদের ব্যথা বাড়ছে তারা যদি শীত থেকে আত্মরক্ষা করেন, যেমন কাপড় পরে থাকা, মানে বেশি ঠান্ডায় কষ্ট হলে হাতে দস্তানা, পায়ে মোজা এগুলি পরা, গরম কাপড় পরা, এইসব করলেও কিন্তু ব্যথার উপশম হবে। মানে রোগের নিয়ন্ত্রণ হবে না, কিন্তু ব্যথার উপশমটা হবে। আমি এই পরামর্শটা সবাইকেই দিতে পারি। আর এছাড়া তুমি যেটা বললা সেটা হচ্ছে এই বাতের চিকিৎসা, মূলত এটা চিকিৎসার ধরনেরই প্রশ্ন হয়ে গেছে, একটা মৌলিক যথেষ্ট কঠিন প্রশ্ন। আমরা বলি যে বাতের চিকিৎসায় আমাদের একটা কাজ হচ্ছে ব্যথাটাকে কমানো, এটা প্রাথমিক এবং আশু কাজ, এবং এটার জন্য আমাদের ব্যথার ওষুধই দিতে হয়, বেদনানাশক ওষুধ। আগেকার দিনে, মানে আমি বলবো আজ থেকে প্রায় 40 বছর আগে, বাতের রোগীদের মানে চিকিৎসাই ছিল ব্যথার ওষুধ। তারা সারাটা জীবনই ব্যথার ওষুধ খেয়ে কাটাতেন, কিন্তু সেই ব্যথার ওষুধ তাদেরকে যথেষ্ট
ভালো মানের জীবনও দিত না। বিছানায় পড়ে থাকতেন, ঘরে পড়ে থাকতেন, কাজে যেতেন না, চাকুরি থেকে রিটায়ার করে ফেলতেন আগে ভাগে। এটাই ছিল মানে আমি বলবো 1980-র দশক পর্যন্ত এটাই ছিল সাধারণ চিত্র। কিন্তু 80-র দশকে আসলে আমাদের কিছু ওষুধ আছে, বাত নিয়ন্ত্রণের ওষুধ, যেই বাত নিয়ন্ত্রণের ওষুধগুলো আমাদেরকে ধীরে ধীরে ব্যথার ওষুধ থেকে বের করে আনে। যদিও এই বাত নিয়ন্ত্রণ ওষুধের ব্যথার ওষুধগুলোর মতন অত পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যেমন বেদনানাশক ওষুধ দীর্ঘদিন খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এই জিনিসগুলো তাদের নাই। কিন্তু এই বাত নিয়ন্ত্রণের ওষুধগুলো বা বাত নিয়ন্ত্রণের চিকিৎসা ব্যবহার করারও কিছু ঝামেলা আছে, যে এগুলো কিন্তু নিয়মিত সেবন করতে হবে, আংশিক না যে কিছুদিন ব্যথা আছে বলে আমি খেলাম, ব্যথা চলে গেল সেভাবে তখন আমি বাদ দিয়ে দিলাম। এভাবে করলে এরা কাজ করে না, এদের কাজ হয় আস্তে আস্তে, এবং এদের কাজটা থাকবে কি থাকবে না এটা নির্ভর করে এই রোগী কতখানি নিয়মিত এগুলি সেবন করে যাচ্ছেন তার উপরে। তার মানে নিয়মিত সেবন করতে হবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই এগুলি নিয়মিত বাদ না দিয়ে, ডোজ না কমিয়ে, অনেকে নিজের বুদ্ধিতে আবার ডোজ কমিয়ে দেন। যেমন ধরেন আমাদের একটা বিখ্যাত ওষুধ আছে সালফাসালাজিন। আমাকে অনেক রোগী বলেন যে হ্যাঁ ডাক্তার সাহেব আমি এটা নিয়মিত খেয়ে যাচ্ছি, আপনি যেভাবে দিচ্ছিলেন সেভাবেই। আমি বললাম যে আমি তো আপনাকে 4টা করে দিচ্ছিলাম, সকালে 2, রাত্রে 2। বলে যে আমি ওখানে 1টা করে 2বার খাচ্ছি, ভালো আছি তো সেই জন্য। তা এই বাত নিয়ন্ত্রণ ওষুধের ক্ষেত্রে কিন্তু এটা মোটেই করা যাবে না। ডাক্তারের পরামর্শ ছাড়া কমানো যাবে না ডোজ, ডাক্তারের পরামর্শ ছাড়া বাড়ানোও যাবে না, বন্ধও করা যাবে না। এটা নিয়মিত চালাতে হবে, তাহলেই কিন্তু আলটিমেটলি ওই যে আমাদের সোনার হরিণ, যেটা আলটিমেটলি ওষুধ মুক্ত উপশমে পর্যায়ে চলে যাওয়া, সেটা আমরা কখনোই যেতে পারবো না। এখন আমি আরেকটা বিষয় বলবো, আমি বাত নিয়ন্ত্রণের চিকিৎসা বলতে ওষুধের উপরই জোর দিয়েছি, কারণ ওষুধেই আপনাদের নিয়মিত হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের কিছু কিছু বাত আছে যেগুলোর নিয়ন্ত্রণের কিন্তু প্রধানটা হচ্ছে জীবনযাত্রার পরিবর্তন। এই যেমন নিয়মিত ব্যায়াম করা, দাঁত পরিষ্কার রাখা, তারপরে আপনার ওজন কমানো, মানে এই ধরনের কতগুলো ব্যাপার আছে যেগুলো আপনার জীবনযাত্রা। তা কিছু কিছু বাত আছে যেগুলিতে বাত নিয়ন্ত্রণের জন্য জীবনযাত্রাটাই প্রধান, কোনো ওষুধ নাই অথবা ওষুধ প্রধান না। আবার কিছু কিছু বাত আছে যেগুলির জন্য ওষুধটাই প্রধান, কিন্তু জীবনযাত্রার পরিবর্তনগুলো কিছুটা ভূমিকা রাখে, সেই ভূমিকাটা সেকেন্ডারি, প্রধান না। এই ধরনের কতগুলো জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। নিশ্চয়ই, এবং খুব চমৎকারভাবে বলেছেন স্যার। আমরা প্রায় আলোচনার শেষ প্রান্তে, যেহেতু শীতকালে বাত ব্যথা বাড়ছে এবং অনেক ব্যক্তি আক্রান্তের ঝুঁকিতে, সে সাথে চিকুনগুনিয়া জনিত বাত ব্যথা সেটা তো রয়েছে, এবং প্রত্যেকটি ব্যক্তি যারা আক্রান্তের ঝুঁকিতে কিংবা যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়নি, যারা আক্রান্ত হয়ে গিয়েছে, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমি একটা কথা কিন্তু আমার বাদ পড়ে গেছে, আমি খুবই দুঃখিত, এটা বড় ভুল। ওই যে জিনকে জাগানোর জন্য কিন্তু সিগারেটের ধোঁয়াটা একটা ফ্যাক্টর, এটা আমি বলিনি। হ্যাঁ, তা আমি এখন বলবো যে আমার সবার জন্য পরামর্শ হচ্ছে, যারা এখনো বাতে আক্রান্ত হয়েছেন তাদের জন্য তো মোটা দাগে পরামর্শগুলো আমার বলা হয়েছে। চিকিৎসকের শরণাপন্ন হওয়া, আমাদের বাত ব্যথা কমানোর জন্য প্রথম ব্যথার ওষুধ খাওয়া, বাত নিয়ন্ত্রণের জন্য কি কি জিনিস আছে সেগুলি ভালো করে জেনে নেওয়া, ওষুধ, জীবনযাত্রার পরিবর্তন, নিয়মিত ব্যায়াম করুন, এগুলি ভালো করে জেনে এগুলো নিয়মিত মেনে চলা এবং ওষুধও নিয়মিত সেবন করা। আর যাদের এখনও বাত হয়নি তাদের জন্য, তাদের তো আমি বলবো একটা হচ্ছে তাদের স্থূল হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়াটাকে প্রতিরোধ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সিগারেটের ধোঁয়া থেকে আত্মরক্ষা করে চলতে হবে। এমনকি যদি অন্য কেউ, ঘনিষ্ঠ কেউ সিগারেট খান, তার থেকে কমপক্ষে 10 গজ দূরে চলে যেতে হবে, কারণ সিগারেটের ধোঁয়া কিন্তু অদৃশ্যভাবে কিছুটা 1 মিটার পর্যন্ত দৃশ্যমান থাকে, তারপরে দৃশ্যমান থাকে না, কিন্তু 10 গজ পর্যন্ত যথেষ্ট উঁচু মাত্রায় বাতাসের মধ্যে থাকে। তা সেখান থেকে সরে যেতে হবে। সবাইকে সিগারেট বাদ দিতে মানে অনুপ্রাণিতও করতে হবে। বিভিন্ন ধরনের ইনফেকশন প্রতিরোধের জন্য যে যাবতীয় যে নিয়মগুলো আছে সেগুলি আমরা কিছু কিছু আলাপ করেছি, সেগুলি আসলে একটা বিশাল আলাপের বিষয়। কিন্তু ইনফেকশন প্রতিরোধ করার ব্যাপারে সতর্ক হতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেটা হচ্ছে মশারি বা মশক নিধন, এগুলো। তা এই ধরনের সমস্ত জীবনযাত্রার নিয়মগুলো ঠিক মতো মেনে চলতে হবে। এই হচ্ছে আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ, খুব চমৎকারভাবে প্রত্যেকটি বিষয় আপনি তুলে ধরেছেন এবং দর্শকদের অনেক বেশি উপকৃত করেছেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে জীবনযাপন পদ্ধতিতে একটু হলেও পরিবর্তন আনি নিজেদের খাদ্যাভ্যাসে কিংবা আমাদের চলাফেরায়, সেডেন্টারি লাইফস্টাইলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।